প্রথমেই সবাইকে ধন্যবাদ আর দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির ফার্স্ট সেশন আলোচনাটা শুরু করব। আমি প্রথমেই পিপিটিটা শেয়ার করে নিই, তারপরে আলোচনাটা শুরু করছি। প্রথমেই দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আর এটা আমি আমার দর্শন চর্চার ট্যাগলাইন রেখেছি, বিদ্যা দদাতি বিনয়ম। আজকে আমি সেশনটা প্রার্থনার মাধ্যমে, যেরকম ভাবে আমি সেশন শুরু করি সেভাবে শুরু করে নেব। ওম সহনা ভবতু, সহনো ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আচ্ছা, আমরা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে যে কটা টপিক রেখেছি সেটা শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী, তারপর বি আর আম্বেদকর, কেসি ভট্টাচার্য, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে সব থেকে শেষে আলোচনা করব। কারণ এই সেশনটা আমাকে স্পেশালি করার জন্য অঞ্জন রিকোয়েস্ট করেছিল, তো ওর সিলেবাসে ডক্টর রাধাকৃষ্ণন অব্দি আছে, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ আগের সেমিস্টারে ছিল। তো ওই দুটো নিয়ে ওই জন্য সবার শেষে আলোচনায় যাব। কিন্তু যেহেতু কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুরের টপিকটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য ওটাও আমি আলোচনা করব। তো আজ প্রথম শুরু করছি শ্রী অরবিন্দের আলোচনা দিয়ে। আমি এখানে শ্রী অরবিন্দের ফার্স্ট লাইফটাকে ফার্স্ট একটু রেখেছি, যে যার সম্পর্কে আমরা পড়বো তার সম্পর্কে আমরা যদি কিছু জানতেই না পারি তাহলে কিন্তু আমাদের পড়াটা সম্পূর্ণ হয় না। তাই পড়া শুরু করার আগে তার সম্বন্ধেও আমাদের একটু জেনে নেওয়া দরকার। তো শ্রী অরবিন্দের জন্ম হয়েছিল 15ই আগস্ট। হ্যাঁ, আমাদের কাছে এটা স্বাধীনতা দিবসের দিন, কিন্তু তিনি জন্মেছিলেন 1872 খ্রিস্টাব্দে। তো 15ই আগস্ট ওনার জন্ম হয় কলকাতায়। ওনার বাবার নাম ছিল কৃষ্ণধন ঘোষ আর মায়ের নাম ছিল স্বর্ণলতা দেবী। ওনার বাবা অর্থাৎ শ্রী অরবিন্দের বাবা ওনাদের তিন ভাইকে বিদেশে পড়ার জন্য পাঠিয়ে দেন, এবং সেখানে সেন্ট পলস স্কুলে তার পড়াশোনা হয়। কলেজ ছিল কেমব্রিজ কিংস কলেজ। তো একটা শোনা যায় যে ওনার স্ট্রিক্টলি বারণ ছিল তিনি যেন কোনো ভারতীয়দের সংস্পর্শে না থাকে বিদেশে, এবং পাঠিয়েছেন এবং বিদেশি শিক্ষায় তাকে শিক্ষিত করতে কৃষ্ণধন ঘোষ ব্যস্ত ছিলেন। তারপরে তিনি দেশে ফিরে আসেন এবং তার বিবাহ হয় মৃণালিনী দেবীর সাথে। আমি বিয়ের ডেটটা এখানে মেনশন করতে ভুলে গেছি, 1901 সালের 17ই এপ্রিল ওনার মৃণালিনী দেবীর সাথে বিবাহ হয়। তারপর তিনি স্টেট ট্রেজার হাউস, আমি এটা ইংলিশ ট্রান্সলেট করে নিজের মতন করে লিখেছি, বাংলা করলে হয় রাজ্য কোষাগার, রাজ্য কোষাগারে উনি চাকরি করেছেন। তারপর রাজ সচিবালয়ের কর্মচারী ছিলেন, যেটাকে আমি রয়্যাল সেক্রেটারিয়েট বলে মেনশন করেছি। তারপর তিনি বরোদা কলেজে ভাইস প্রিন্সিপাল বা উপাধ্যক্ষ হিসেবেও চাকরি করেন। কিন্তু যা হয়, এর পরবর্তীকালে তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ফ্রিডম ফাইটার হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেন। এবং রাজদ্রোহের কারণে, কেননা সেই সময়কালীন আহ রাজা বা যারা ক্ষমতায় ছিল সেটা ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসন ক্ষমতায় থাকাকালীন ব্রিটিশ বিরোধী কার্যকলাপের কারণে তার 3বার জেল হয়। এবং 1908 থেকে 1909 সালে তিনি যখন জেলে বন্দি ছিলেন সেই সময় তার স্পিরিচুয়াল রিয়েলাইজেশন হয়, যেটা তার জীবনের মোড়টা ঘুরিয়ে দেয়। এমন একজন যিনি বিদেশে পড়াশোনা করেছেন, বিদেশে স্কুলের শুধু পড়াশোনা নয়, শুধু একদম চাইল্ডহুড থেকে বিদেশে স্কুলিং, বিদেশের কলেজে পড়াশোনা, এমন একজন ব্যক্তি যিনি ভারতে ফিরে ওই ব্রিটিশ রাজ্যে চাকরি করেছেন। তারপরে তিনি ন্যাশনালিস্ট বা ফ্রিডম ফাইটার হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন, তিনি হয়ে যান ঋষি অরবিন্দ। এবং সেইটার যাত্রাটা হয় তার জেলে থাকাকালীন এক আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে। তিনি একাধারে একজন ফিলোসফার, দার্শনিক ছিলেন, পোয়েট ছিলেন, কবি ছিলেন। এবং তিনি যে আশ্রমটি প্রতিষ্ঠা করেন, যেটা আমরা এখন জানি শ্রী অরবিন্দ আশ্রম নামে পরিচিত, আমাদের এখানে অনেক জায়গায় আছে। কলেজ স্ট্রিটে অরবিন্দ আশ্রম আছে, উত্তরপাড়ায় অরবিন্দ আশ্রম আছে,
চন্দননগরে আছে। আর সব থেকে বিখ্যাত যেটা মূল স্থান সেটা পন্ডিচেরিতে অরবিন্দ আশ্রম, যেটা সেটা। তো সেখানে সেখানে তিনি এক এক করে তার যোগা প্র্যাকটিস, যেটা তার স্পিরিচুয়াল যে প্র্যাকটিস বা যোগ প্র্যাকটিস, যোগ সাধনা যাকে আমরা বলে থাকি, সেটা শুরু করেন। এখানে আমরা দেখতে পাই যে 1914 সালে আর্য নামক একটা মাসিক পত্রিকা শুরু হয়। আর তার যে এই যে নিউ স্পিরিচুয়াল মেথডটা, যেটা একটু ভিন্ন প্রকৃতির, এই কারণে আমরা এটাকে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বলছি। এক তো তিনি প্রাচীনকালীন নয়, সমকালীন। বাংলা করলে আমরা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিটাকে সমকালীন বলে উল্লেখ করব। এবং সমকালীন এই অর্থে যে আমরা যেরকম বিবেকানন্দের দর্শনে পাই প্র্যাকটিক্যাল বেদান্ত, মানে অদ্বৈত বেদান্তকে প্র্যাকটিক্যাল জীবনে কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমরা দেখতে পাই। ঠিক একইভাবে শ্রী অরবিন্দের যে দর্শন, সেটাও কিন্তু জড়বাদ আর অধ্যাত্মবাদের এক সমন্বয় করে এক নতুন দর্শনকে প্রতিষ্ঠা করেছে। যে ক্লাসিক্যাল ফিলোসফি বা ইন্ডিয়ার ক্লাসিক্যাল ফিলোসফি বলতে আমরা যে প্রাচীন আহ দর্শনগুলো বুঝি, যেগুলো বেদ উপনিষদ থেকে ডাইরেক্টলি উঠে এসেছে বা বেদ উপনিষদকে ভিত্তি করে গড়ে উঠেছে, সেই দর্শনগুলোর থেকে একটু ভিন্ন। অনেকটা সময়কালের পরে, ব্রিটিশ শাসন চলাকালীন বা ব্রিটিশ শাসনের পরবর্তী বা ব্রিটিশ শাসনের ওই ওই সময়কালীনে যে দর্শন চর্চাটা গুলো হয়েছে, সেই দর্শন চর্চাগুলো মূলত আমরা সমকালীন দর্শন বলে জানি। যেখানে আমরা যাদের যাদের নাম পাচ্ছি, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী, আম্বেদকর, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, রাধাকৃষ্ণন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সবই কিন্তু ওই একটা সময়কালীনের। এবার সবাই যে একই টাইমের একদমই না, কিন্তু কাছাকাছি মোটামুটি সময়কালীন বা ব্রিটিশ শাসনের সময়কালীন বা ব্রিটিশ পরবর্তী বা ওই সময়ের মধ্যেই তারা থাকছে। এখানে আমরা তার একটা নতুন ধরনের যে স্পিরিচুয়াল পাথ, একটা নতুন জীবন দর্শন, সেটাকে দেখব। এবং সেটাকে তিনি ইন্টিগ্রাল যোগা বলে মেনশন করেছেন। আমরা এই ইন্টিগ্রাল যোগা শব্দটা পাচ্ছি, একটা নতুন শব্দ। সেটা যখন তার দর্শন নিয়ে আলোচনা করব ডিটেলসে, তখন এই বিষয়টা কি আরো ভালোভাবে বুঝতে পারবো। এবার আসছে দ্য মেন লিটারারি ওয়ার্কস। আমরা জানি শ্রী অরবিন্দের প্রধান যে লিটারারি ওয়ার্ক, যে প্রধান বই, সেটার নাম দ্য লাইফ ডিভাইন। দ্য লাইফ ডিভাইন আমরা সবাই হয়তো পড়িনি, কিন্তু এই নামটা অন্তত আমরা সবাই জানি। তারপরে দ্য সিনথেসিস অফ যোগা অ্যান্ড সাবিত্রী, এই দুটো বইকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে আরেকজনের নাম আমরা কিন্তু পাই। আমরা যদি অরবিন্দ আশ্রমেও যাই, তার ছবি দেখতে পাবো। এবং তার নাম আমরা সবাই জানি, যাকে আমরা শ্রী মা বলে বা দ্য মাদার বলে চিনি, যার আসল নাম ছিল মীরা আলফাসা। তিনি ফ্রান্সের এবং পরবর্তীকালে আহ শ্রী অরবিন্দের সহকারী হিসেবে সহকারী হিসেবে কাজ করেছেন। এবং শুধু সহকারী হিসেবে কাজ করা নয়, তিনি আশ্রমের দায়িত্ব গ্রহণ করেছেন। এবং আমি যেরকম উত্তরপাড়াতে যে অরবিন্দ আশ্রমটা আছে সেখানে একবার গেছি, কলেজ স্ট্রিটের অরবিন্দ আশ্রমে একবার গেছি, তো সেখানেও আমরা গেলে আহ শ্রী অরবিন্দের সাথে শ্রী মায়ের ছবিও দেখতে পাই। এরপরে আসছে একটা ডেট, যেটা বলা হচ্ছে 24 নভেম্বর 1926। 24 নভেম্বর 1926 যে দিনটি, সেটা হচ্ছে রিয়েলাইজেশনের দিন বা সিদ্ধির দিন বলে পরিচিত। এখানে বলা হচ্ছে যে 24 জন আশ্রমবাসী বা আশ্রমবাসী সাধক, যারা শ্রী অরবিন্দের সান্নিধ্যে তার যে স্পিরিচুয়াল পাথ সেটাকে অনুসরণ করে সাধনা করছিলেন, তারা আধ্যাত্মিক অনুভূতি বা আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন এই দিন। এই যে 24 জন সাধকের আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের এই দিনটার পরবর্তী সময়কালীনে তিনি, অর্থাৎ শ্রী অরবিন্দ, যোগ সাধনায় নিরত থাকেন। তিনি লোক সংস্রব থেকে দূরে সরে যান এবং তার মূল যে লক্ষ্য সেটা হয় যোগ সাধনা। এখানে আমার পার্সোনাল যে মত, সেটা হয়তো তিনি তার যে স্পিরিচুয়াল পাথ, সেই স্পিরিচুয়াল পাথটাকে অনেকের মধ্যে ছড়াতে পেরেছেন। 24 জন অলরেডি সিদ্ধি লাভ করেছে এবং তারা তার পরবর্তীতে সেই আশ্রমকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এরকম একটা ধারণা থেকে তিনি হয়তো উম লোক সংস্রব পরিত্যাগ করে একান্তবাসে, কি বলবো, যোগ সাধনায় নিরত থাকেন।
এরপরে আমরা আরো দুটো পয়েন্ট পাচ্ছি যেখানে বলা হচ্ছে, আচ্ছা এটা সেম লাইন লিখেছি, হি স্টার্টেড লিভিং অ্যালোন উইথ হিজ স্পিরিচুয়াল প্র্যাকটিসেস। 1939 আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীনে যে মিত্র শক্তি বা ল্যাড ফোর্স সেটাকে তিনি সাপোর্ট করেন, যেটা সালটা হচ্ছে 1939। পরবর্তীতে 1940 সালে তিনি স্ট্যাফোর্ড ক্রিপসের যে অটোনমি বা স্বায়ত্ত শাসনের ধারণা, স্বায়ত্ত শাসনের যে প্রস্তাব সেটাতে সম্মতি প্রদান করেন। এরপর 15ই আগস্ট 1947 ভারতের স্বাধীনতা দিবস, তখন তার বয়স 75 বছর, এবং তার পরবর্তীতে 5 ডিসেম্বর 1950 পন্ডিচেরিতে তার দেহাবসান ঘটে। এই ছিল শ্রী অরবিন্দের একটা ব্রিফ লাইফ স্টোরি। তাহলে আমরা কি দেখছি যে একটা মানুষেরই লাইফের তিনটে স্টেজ। প্রথম স্টেজে আমরা পাচ্ছি যেখানে তিনি একজন উম, এমন পিতার সন্তান যিনি ব্রিটিশদেরকে অত্যন্ত আপন মনে করে তাদের শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতে চান, তাই তার তিন সন্তানকে বিদেশে পড়তে পাঠান এবং ভারতীয়দের সংস্পর্শ থেকে দূরে রাখার চেষ্টা করে। তার পরবর্তী স্টেজে আমরা দেখছি পড়াশোনা সেরে যখন তিনি ভারতে ফেরে তখন তিনি সেই ব্রিটিশদের যে রাজ কোষাগার সেখানে কাজে যুক্ত হন, যেটা রাজ সচিবালয় সেখানে কাজে যুক্ত হন, এবং তার পরবর্তীতে তিনি বরোদা কলেজের উপাধ্যক্ষ রূপেও আহ, কাজ করেন। এবং তারপরে তার লাইফের সেকেন্ড না থার্ড স্টেজ বলবো, প্রথম স্টেজটা আমরা পাচ্ছি তার শিক্ষা জীবন যেটা বিদেশে অতিবাহিত হয়েছে, দ্বিতীয় স্টেজটা তার চাকরি জীবন যেটা স্বদেশে ফেরার পর অতিবাহিত হয়েছে, তারপরে থার্ড স্টেজ যেটা রাজদ্রোহ করে ফ্রিডম ফাইটার হিসেবে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র উল্লেখযোগ্য, আহ অহিংস আন্দোলন নন, তিনি সশস্ত্র আন্দোলনের নেতা ছিলেন। এবং এটা হচ্ছে তার জীবনের থার্ড স্টেজ। ফোর্থ স্টেজে আসে তার জেলে অতিবাহিত করা লাইফ, যেখানে তিনি 3বার জেলে যান এবং তার একটা বন্দি অবস্থার জীবনে অতিবাহিত হয়। বন্দি অবস্থায় যে জীবন তিনি অতিবাহিত করেন সেই সময়কালে, অর্থাৎ চতুর্থ স্টেজে তিনি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক একটা অভিজ্ঞতা লাভ করেন। এই আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের যে অনুভূতি সেটা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। এবং তার পরবর্তী যে জীবনটা বা পঞ্চম স্টেজ যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে অ্যাজ আ রিফর্মার, অ্যাজ আ ফিলোসফার, অ্যাজ আ পোয়েট, তার যে জীবন। এখানে তিনি তার আশ্রম প্রতিষ্ঠা করেন, মাসিক পত্রিকা বার করেন, তার সাথে সাথে তিনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তিকে সাপোর্ট করাই হোক বা স্ট্যাফোর্ডের স্বায়ত্তশাসনের প্রস্তাবকে সম্মতি জানানোই হোক, এরকম দেশ দেশের বিভিন্ন বা বিশ্বের বিভিন্ন ঘটনাতেও তার সম্মতি প্রদান করে সেখানে তার অবদান রেখেছেন। এবং সবশেষে 1950 সালে মানে তার 78 বছর বয়সে দেহাবসান ঘটে পন্ডিচেরিতে। আমরা তার কিছু বিখ্যাত গ্রন্থের নাম পাই। এখানে আমার প্রথমেই লাইফ ডিভাইনটা রাখা উচিত ছিল, স্টিল আমি 8 নম্বরে রেখেছি লাইফ ডিভাইন। তাছাড়া আমরা পাচ্ছি দ্য আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি, দ্য ইন্টিগ্রাল যোগা, এসে অন গীতা, দ্য মাদার, সাবিত্রী, আ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল, দ্য হিউম্যান সাইকেল, দ্য উপনিষদস, দ্য লাইফ ডিভাইন, দ্য সিক্রেট অফ গীতা। আর একটা নাম আমি আগে ওখানে বলেছিলাম, দ্য সিনথেসিস অফ যোগা, যেটা মনে হয় এখানে মেনশন করিনি, এইখানে আমি মেনশন করেছিলাম সিনথেসিস অফ যোগা অ্যান্ড সাবিত্রী, সাবিত্রীটা এখানেও দিয়েছি। তো এই বইগুলো হচ্ছে শ্রী অরবিন্দের লেখা নিজস্ব গ্রন্থ, যেগুলো তার যে স্পিরিচুয়াল পাথ, তার যে জীবন দর্শন সেটাকে উল্লেখ করেছে। আমি প্রথমে স্লাইড শেয়ার করব ঠিক ভাবিনি, সেই কারণে আমার বাকি অংশটা আমি স্লাইড আর বানাইনি, যেটা আমি নেক্সট সেশনে নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু আজকে আমি এখানে স্লাইড শেয়ারটা স্টপ করছি।
আজকে একটু ব্রিফলি ওনার জীবন দর্শন যেটা ছিল, বা অরবিন্দের দর্শন বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আমি একটু ব্রিফলি আলোচনা করছি। আর আমি যেরকম সেশন নিয়ে থাকি, যারা এর আগে করেছে জানবে যে আমি সাধারণত আগের ক্লাসের যেটা বলি সেটা পরের ক্লাসে রিপিট করেই পরের অংশে যাই। তো অরবিন্দের পাস্ট লাইফ নিয়ে আমি পরবর্তী ক্লাসে আর খুব ডিটেলসে কিছু বলছি না, কিন্তু পরবর্তী সেশনে আমি অরবিন্দের জীবন দর্শনের যেটা এখন আমি বলতে চলেছি সেই অংশটা স্লাইড শেয়ারে দেখাবো, আর সাথে আরেকবার রিপিট করে দেবো। শ্রী অরবিন্দের যে জীবন দর্শন বা তার যে নিজস্ব দর্শন মত, সেটা কিন্তু ভাববাদী বলেই পরিচিত। কিন্তু ভাববাদী বলতে আমাদের কি মাথায় আসে? ভারতীয় দর্শনে ভাববাদ মানে আমরা জানি বৌদ্ধ দর্শন আর বেদান্ত দর্শন, অদ্বৈত বেদান্ত দর্শন স্পেসিফিক্যালি। কিন্তু যেটা শ্রী অরবিন্দের মত, সেটা কিন্তু এই বেদান্তে দর্শন বা বৌদ্ধ দর্শনের মতন নয়, তার থেকে অনেকটাই ভিন্ন। আবার অধ্যাত্মবাদের যে বিপরীত মতটা, আমি আম, বলছি চার্বাক মতের কথা, যেটা আমরা জানি জড়বাদী মত বলে। তো এই যে দুটো চরম মত, সেই চরম মত দুটোর কোনোটাকেই কিন্তু শ্রী অরবিন্দ স্বীকার করেননি। এখানেই তার দর্শনের একটা দ্বিবিধ অস্বীকার বা দ্য টু নেগেশন, এই জায়গাটা আসছে। তিনি দুটো জায়গাকে নেগেট করে তার নিজস্ব মতটাকে উপস্থাপন করেছেন। তাহলে তিনি একদিকে অস্বীকার করছেন যেটা অধ্যাত্মবাদ, সেটাকে অধ্যাত্মবাদকে অস্বীকার করছেন, মানে এই নন যে তিনি অধ্যাত্মবাদ মানছেন না, এখানে বলতে চাওয়া হচ্ছে যে তিনি কেবলমাত্র অধ্যাত্মবাদকেই মানছেন না। আবার তিনি জড়বাদ মানছেন না, মানে তিনি শুধু জড়বাদী, যারা যারা জড়বাদী তারা অধ্যাত্মবাদ, চেতনা এসবের অস্তিত্ব স্বীকার করে। তো সেই যে চরম মতটা, তিনি সেই চরম মতটাকে অস্বীকার করছেন। তার দর্শনে এই যে দুটো, দুই মেরুর মত, এই দুটো মতের সমন্বয় সাধন করা হয়েছে। তো এখানে আমরা কি পাচ্ছি? তার ভাববাদী দর্শনে তিনি আধ্যাত্মিক সত্যতা, যেটাকে আমরা মেটাফিজিক্যাল ট্রুথ বা মেটাফিজিক্যাল ডিসকাশন বলতে পারি, সেইটা, এবং মূল লক্ষ্য, আদর্শ বা দিব্য জীবন, দিব্য জীবন দ্য লাইফ ডিভাইনের বাংলা করা হয়েছে, বা গ্রেট স্পিরিচুয়াল লাইফ যেটা, সেটা, এই দুটো তার দর্শনে আমরা পাচ্ছি। এবার শ্রী হরিদাস চৌধুরী তার গ্রন্থে অরবিন্দের দর্শনকে পূর্ণ অদ্বৈত, পূর্ণ বিজ্ঞান বা পূর্ণবাদ বলেছে। কিন্তু তার দর্শন কোনোভাবেই অদ্বৈত বেদান্তের সাথে কিন্তু কম্প্যারেবল নয়। তার মতটা শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্ত তার থেকে অনেকটাই ভিন্ন। এখানে কি বলা হচ্ছে, মানে যেখানে আমরা অধ্যাত্মবাদের আলোচনা পাচ্ছি, সেই অধ্যাত্মবাদের আলোচনায় আমরা পাচ্ছি আত্মা সত্য। শঙ্করাচার্যের দর্শনে আমরা কি পাচ্ছি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পারা। তো এখানে এই যে ব্রহ্মকে বা আত্মাকে একমাত্র সত্য বলা হচ্ছে, এই জায়গাটায় ওনার আপত্তি। ওনার মতে এই নয় যে চেতনা নেই, আত্মা নেই, উনি অবশ্যই আত্মাকে স্বীকার করছেন, চেতনাকে স্বীকার করছেন, কিন্তু একমাত্র সত্য হিসেবে স্বীকার করছেন না। আবার জড়বাদী যারা, অর্থাৎ চার্বাকেরা, শুধুমাত্র প্রত্যক্ষ নির্ভর, যা প্রত্যক্ষযোগ্য তাই একমাত্র স্বীকার্য, আর কিছু স্বীকার্য নয়, এইরকম একটা মত প্রকাশ করছেন। এই মতটাকেও তিনি অস্বীকার করছেন। তিনি এই যে জড়বাদ এবং অধ্যাত্মবাদ তার একটা সমন্বয় সাধন করতে চেয়েছেন। এখানে আমরা জড়বাদের ক্ষেত্রে কি কি পাই? জড়বাদের ক্ষেত্রে একদিকে আমরা পাচ্ছি আত্মা মিথ্যা, এই যে জগৎ তার অতিরিক্ত কিছু নেই, আত্মাকে তারা একটা গুণ হিসেবে উল্লেখ করছেন, যেটা বলছেন যে এই চতুর্ভুজ মিলিত হয়ে আত্মার উৎপন্ন হয়েছে বা চৈতন্যর উৎপত্তি ঘটেছে, আত্মা বলে পৃথক কিছু নেই। জড়বাদের মত একটা চরম মত। আবার বিজ্ঞান প্রকৃতি সম্পন্ন জড়বাদ, যে কারণে সাধারণত সায়েন্টিস্টদের জড়বাদী বলা হয়ে থাকে। যে তারা যেটা দেখছে, যেটা আবিষ্কার করছে সেটাকে, তারা যেটা দেখছে, যেটা আবিষ্কার করছে সেটাকে একমাত্র স্বীকার করছে। তার অতিরিক্ত যে আত্মা, যেটাকে বৈজ্ঞানিক আত্মা অনেক ক্ষেত্রে বলা যেতে পারে, সেই সায়েন্টিফিক দিক দিয়েও তারা আত্মার যে বা অধ্যাত্মের যে বা ইন্দ্রিয় অতিরিক্ত, যেটা আমরা রিয়েলাইজ করি, ফিল করি, কিন্তু স্বীকার করছেন না তারা, কেননা সেটা প্রত্যক্ষযোগ্য নয়। এই যে চরম একটা মতবাদ, যেটা আমরা বুঝতে পারছি কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য নয়, অতীন্দ্রিয় গ্রাহ্য, সেটাকে আমরা কি করে অস্বীকার করতে পারি? এই একটা জায়গা থেকেই আহ, জড়বাদ এবং অধ্যাত্মবাদের যে সমন্বয় সাধনের ইচ্ছা শ্রী অরবিন্দের, সেটা আমরা পাচ্ছি। এবার আমরা পাচ্ছি যে অধ্যাত্মবাদে কি বলছে। অধ্যাত্মবাদে জড় জগৎকে মিথ্যা বলা হচ্ছে, অধ্যাত্মবাদে জড় জগৎকে মিথ্যা বলা হচ্ছে,
ব্রহ্মের মায়াবী রূপ বলা হচ্ছে, জড়জগতের সত্যতাকে অস্বীকার করা হচ্ছে। কি পাচ্ছি আমরা? যে জীবন জগৎ যা কিছু আছে সেটা ব্রহ্ম ভিন্ন কিছু নয়। তো এই যে আরেকটা চরম মত, যে সবই ব্রহ্ম, তার অতিরিক্ত কিছু নয়, এই যে মতটা, এই মতটাকেও তিনি অস্বীকার করছেন। শ্রী অরবিন্দের মতে কি, জড় সত্য, আবার আধ্যাত্মিকতাও সত্য। তিনি কিন্তু উভয়েরই সত্যতা স্বীকার করেছেন। তারপর তিনি আরো বলছেন যে জড়কে যে অস্বীকার করা হয় সেটা কিন্তু ভ্রমাত্মক। এই যে অস্বীকারটা, এটা করা যায় না। এই অস্বীকার করতে গেলে কিন্তু একটা ত্রুটি হয়ে যাবে। আমরা এই যে জড় জগৎকে দেখছি, জানছি, পাচ্ছি, এটাকে আমরা যদি বলি নেই, এটা তো একটা মানে আমি দেখছি কিন্তু আমি বলছি নেই, অদ্ভুত একটা বিষয় হয়ে যায়। সেই অ্যাঙ্গেল থেকে, সেই দিক থেকে, সেই পার্সপেক্টিভ থেকে তিনি তার এই নব্য মতটাকে তুলে ধরেছেন, যেটা জড়বাদ এবং অধ্যাত্মবাদের সমন্বয় সাধন। এবার আমরা যদি অধ্যাত্মবাদ দেখি, অধ্যাত্মবাদ আহ আমরা পাচ্ছি চিত বা চৈতন্য। আবার জড়বাদে আমরা পাচ্ছি জড় জগৎ, যেটা আমাদের চারপাশের জগৎ, ওয়ার্ল্ড, যেটাকে অধ্যাত্মবাদে স্বীকার করা হচ্ছে। কিন্তু তার মতে এই যে জড় আর চৈতন্য বা জড় জগৎ বা চেতনার জগৎ, এটা কিন্তু একই তত্ত্বের দুটো দিক, একই বিষয়ের দুই দিক। এই ভাববাদকে অদ্বৈতবাদ বা ঈশ্বরের ব্যক্তিগত রূপ এমনও কিন্তু বলা, ঈশ্বরবাদের ব্যক্তিগত রূপ এমনও কিন্তু বলা যাচ্ছে না। অদ্বৈতবাদ তো তিনি বলছেনই না, কেননা তিনি জড়কেও স্বীকার করছেন। আর ঈশ্বরবাদের ব্যক্তিগত রূপও বলা যাচ্ছে না, কেননা তিনি জড়কেই স্বীকার করছেন। এবং অদ্বৈতবাদকেও তিনি ওই যে একম এবং অদ্বিতীয়ম যে মতটা, সেই হিসেবে, সেই প্রেক্ষিত থেকে কিন্তু বলছেন না। তো এই অ্যাঙ্গেল থেকে তার মতটা একটু অন্যরকম, যেখানে আমরা অদ্বৈত বেদান্তে বিরোধী মত হিসেবে চিত আর জড়র আলোচনা পাই, সেখানে শ্রী অরবিন্দের দর্শনে আমরা চিত আর জড়র সমন্বয় মত পাচ্ছি। এবার শ্রী অরবিন্দের দর্শনে আমরা আরেকটা দিক পাচ্ছি, সেটা হচ্ছে সচ্চিদানন্দ, যেটাকে আমরা ভাঙলে পাই সৎ চিত আনন্দ সৎ। সৎ মানে সত্তা, সৎ এক্সিস্টেন্স বা সত্যতা। চিত শক্তি মানে চেতনা বা কনসাসনেস, আর আনন্দ মানে পিওর ব্লিস। তো এই যে শুদ্ধ সত্তা, চিত শক্তি এবং আনন্দ, এইটা নিয়ে আমরা তার দর্শনটা আলোচনা করব, কিন্তু সেই আলোচনায় আমি আজকে যাচ্ছি না। কারণ এই আলোচনাটায় যাওয়ার আগে প্রয়োজন যে তিনি কিভাবে নেগেট করেছেন, কিভাবে তার এই যে কি বলবো, তার পূর্ব স্বীকৃতিটা কি, তার পূর্ব স্বীকৃতির সাথে সাথে তিনি যে পূর্ব মতগুলো সেগুলোকে কিভাবে নেগেট করেছেন বা অস্বীকার করেছেন, সেটা দেখে নেওয়া প্রয়োজন। তাহলেই তার পরবর্তীতে তিনি কি বলতে চেয়েছেন জানা সম্ভব। আমরা সাধারণত ভারতীয় দর্শনের একটা পরম্পরায় দেখে থাকি, প্রথমে পূর্বপক্ষের মত উল্লেখ করা হয়, দ্বিতীয় পূর্বপক্ষের যে মতবাদ তার খণ্ডন করা হয়, এবং তৃতীয় আমরা স্বমত প্রতিষ্ঠার কথা পাই। তো এখানেও আমরা দেখলাম পূর্ব মত হিসেবে চার্বাক এবং অদ্বৈত বেদান্ত বা বেদান্তর মত আসছে। হ্যাঁ, তো এখানে আমরা পাচ্ছি যে পূর্ব পক্ষের যে মত সেটার হিসেবে চার্বাক মত পাচ্ছি, এবং অদ্বৈত বেদান্ত বা বেদান্ত মত পাচ্ছি। স্পেসিফিক্যালি বলতে গেলে অদ্বৈত বেদান্তের কথাই তিনি বলতে চেয়েছেন। এই যে দুটো চরম মত, যে দুটো চরম মতকে দুটো মেরুর মত বলা যেতে পারে, সেই দুটো মেরুর মতকে তিনি সমন্বয় সাধনের মাধ্যমে একাত্ম করতে চেয়েছেন। এবং এক্ষেত্রে তার পূর্ব স্বীকৃতি কি, মানে আমরা এখানে পূর্ব স্বীকৃতি বলতে পূর্ব পক্ষ না, পূর্ব স্বীকৃতি বলছি, যেটা হচ্ছে শ্রী অরবিন্দ তার দর্শনে কি স্বীকার করে। তার দর্শনটা ব্যাখ্যা করতে গেলে আমাদের এটা জেনে নেওয়া প্রয়োজন, তাতে আমরা তার বক্তব্যটাকে ভালোভাবে বুঝতে পারবো। তার স্বীকৃতিটা আমি একটু আগেই যেটা বললাম, জড় এবং চেতন এই উভয়কে স্বীকার। তিনি জড়কেও অস্বীকার করছেন না, তিনি চেতনাকেও অস্বীকার করছেন না, তিনি উভয়কেই স্বীকার করছেন, এবং উভয়কে স্বীকার করে তিনি তার দর্শন মতকে প্রচার করেছেন। শ্রী অরবিন্দের যথার্থ দর্শন চিন্তা এই দুই নেতিবাদের সমর্থন করে না। নেতিবাদ কেন বলা হচ্ছে? জড়বাদ চৈতন্য বা অধ্যাত্মবাদকে অস্বীকার করছে, অপরদিকে অধ্যাত্মবাদ জড়বাদ বা জড় জগৎকে অস্বীকার করছে। তো এই কারণে এই দুটো মতবাদকে নেতিবাদ বলা হচ্ছে। ইভেন আমরা বেদান্তেই দেখি, নেতি নেতি করে সবকিছুকে অস্বীকার করে আমরা ব্রহ্মের স্বরূপ পাচ্ছি, সচ্চিদানন্দ স্বরূপ। সেই সচ্চিদানন্দ স্বরূপের কথা এখানেও তিনি উল্লেখ করেছেন, কিন্তু জড়বাদকে অস্বীকার করে নয়, কোনো নেতিবাচক মনোভাব থেকে নয়, ইতিবাচক একটা প্রেক্ষিত থেকে তিনি জড়বাদ এবং অধ্যাত্মবাদ উভয়কে স্বীকার করেছেন।
তো জড়বাদে আমরা দেখি চৈতন্য অস্বীকৃত, চৈতন্য স্বীকার করা হচ্ছে না, অধ্যাত্মবাদে জড়কে স্বীকার করা হচ্ছে না, জড়বাদ অস্বীকৃত। কেবল যে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর জ্ঞান হতে পারে, আমরা যা দেখছি কেবলমাত্র সেটার জ্ঞান হতে পারে, এই কথা আমরা যদি বলি, যে জিনিসটা অতীন্দ্রিয় কিন্তু অজ্ঞেয় নয়, যেমন মন। আমরা তো সারাক্ষণই বলি মন চাইছে তাই করছি, মন ভালো নেই, মন কেমন করছে, মন নিয়ে কত কথাই না বলি, কিন্তু আমরা কি আজ অব্দি কেউ মন দেখেছি? আমরা কেউ মনকে দেখতে পাই না, আমরা মনকে অনুভব করতে পারি মাত্র। পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় কিন্তু মন নয়। প্রত্যক্ষ গ্রাহ্য নয় হিসেবে আমরা কিন্তু পরমাণুর উল্লেখ করতে পারি। পরমাণুকে বিশেষ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। পরমাণুর অস্তিত্ব সায়েন্টিস্টরা বার করেছে। আমাদের বেদ উপনিষদে ন্যায় বৈশেষিক দর্শনে, বৈশেষিক দর্শনে স্পেসিফিক্যালি, পরবর্তীতে ন্যায় বৈশেষিক দর্শনে পরমাণুবাদের উল্লেখ পাওয়া যায়। পাশ্চাত্য দর্শনেও আমরা তার উল্লেখ পাই। কিন্তু এই পরমাণুকে তো আমরা কেউ চোখে দেখিনি, তাহলে এর উল্লেখ এরকে কি করে স্বীকার করা যেতে পারে? কিন্তু এটাকে আমরা অজ্ঞেয় বলতে পারি না, এটাকে জানা যায়, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে নয়। তারপর এরকম আমরা অজস্র উদাহরণ দিতে পারি, ইভেন আত্মাও, আত্মাকেও আমরা অনুভব করতে পারছি। আমরা যখন বলছি আমি করছি, আমিটা কে? সবসময় বা আমি কিছু নিজের সম্পর্কে আমি বলে বলছি, সেটা কিন্তু আমি আমার আমার আত্মা এমন বলি না, আমি বলি আমার দেহ, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার মুখ, এরকম যেমন বলি আমরা, এরকম বলে থাকি, আবার আমার বই, আমার খাতা, এরকম বলে। তো এই যে আমার আমার করে যে বিষয়গুলো বলছি, সেগুলো এই আমির থেকে ভিন্ন। এই আমিটা আত্মা। এই আমিটাকে আমরা প্রত্যক্ষ করতে না পারলেও আমরা ওই স্বরেন্দ্রিয় বা স্বর ইন্দ্রিয়, মনের দ্বারা জানতে পারছি। এই স্বর ইন্দ্রিয়টা ন্যায় বৈশিষ্ট্য দর্শনের স্বীকৃত যদিও। তো এইগুলোকে আমরা অস্বীকার তো করতে পারি না। আবার যেরকম চার্বাক দর্শনের বিরোধী যুক্তিতে উদাহরণ দেওয়া হয় যে বিদেশে যদি কোনো ব্যক্তি যান, তাকে তো আমরা মৃত বলে ধরে নেব না, আমরা তো জানছি তিনি বিদেশে আছেন। বিদেশে কেন, শুধুমাত্র অন্য কোনো স্থানে, বাড়ির বাইরে, পাশের ঘরে, যে কোনো স্থানে হতে পারে। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক বিষয় আছে যেটা আমরা অনুমান করছি। ভারতীয় দর্শনে আরো পাঁচ চারটে আমরা প্রমাণ পাচ্ছি। প্রত্যক্ষ ছাড়া পাঁচটা প্রমাণ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, সেগুলো স্বীকৃত হয়েছে। তো কি করে কেবলমাত্র প্রত্যক্ষ গ্রাহ্য যা তাকেই স্বীকার করবো? এটা এক্সট্রিম মত, যেটা চার্বাকরা উল্লেখ করছেন জড়বাদী রূপে। আবার জ্ঞানোৎপত্তিতে মনের গঠনমূলক যে ভূমিকা, একটু আগে যেটা বলছিলাম, সেটাকেও অস্বীকার করা যায় না। আমরা যখন কোনো বিষয়ে মন দিই না, সেই বিষয়টা কিন্তু আমরা হাজার চেষ্টা করলেও বুঝতে পারবো না, কিন্তু আমরা যদি মন দিয়ে 5 মিনিটও কোনো জিনিস আয়ত্ত করার চেষ্টা করি, সেটা আমরা আয়ত্ত করতে পারবো। যেমন আমরা জানি ন্যায় বৈশেষিক মতে মন খুবই চঞ্চল। শুধু ন্যায় বৈশেষিক মতে কেন, আমরা নিজেরাও বুঝতে পারি মন খুবই চঞ্চল। ন্যায় বৈশেষিক মতে মনকে অনুপরিমাণ বলা হচ্ছে। এবং আমাদের মন এক বিষয় থেকে আরেক বিষয়ে খুব দ্রুত ধাবিত হতে পারে। মনের গতি আলোর গতির থেকেও বেশি স্পিডে ছোটাছুটি করতে পারে। এখন আমার এই বিষয়ে মন আছে, তো পর মুহূর্তেই কোনো একটা অন্য বিষয়ে মন চলে গেল। আমাদের সিম্পলি এখন যেটা হয়ে থাকে, এই পড়তে বসেছি তো 2 মিনিট বাদে ফোনে একটা নোটিফিকেশন এলো, চলে গেল মন ফোনের দিকে। বা কেউ ডাকলো, কোনো বেল বাজলো, বা কিছু একটা, যে কোনো কিছু, বাইরে কিছু একটা আওয়াজ হলো, আমাদের মনটা সেদিকে চলে গেল। একটা গাড়ির হর্ন এলো, যেটা আমার ঘরে সারাক্ষণ হচ্ছে, সেদিকে মনটা চলে গেল। তো এই জিনিসগুলো আমাদের খানিকটা ডিস্টার্বও করে। মানে গাড়ির হর্নে আমি বলছি না যে আমি সেটার দিকে মনোযোগ দিচ্ছি, কিন্তু আমার একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। এবং ডিস্টারবেন্স ক্রিয়েটটা হচ্ছে এই মনের চঞ্চলতার কারণে, মনটা সেদিকে ধাবিত হয়ে যাচ্ছে বলে। যে বিষয়টাই আমি ফোকাস করতে চাইছি সেটা থেকে মনটা সরে যাচ্ছে বলে। তো এই যে বিষয়গুলো, এগুলোকেও আমরা অগ্রাহ্য করতে পারছি না। এই কারণে আমরা জড়বাদকে পুরোপুরি স্বীকার করে অধ্যাত্ম সবকিছু, অতীন্দ্রিয় সবকিছুকে অস্বীকার করতে পারি না। আবার অধ্যাত্মবাদ যে বস্তুবাদের খণ্ডন করে একটা বৈরাগ্যের নীতিকে তুলে ধরেছে, সেটাও আমরা মানতে পারি না। কেননা আমরা এই জড় জগতে রয়েছি, সেটাকে আমরা পুরোপুরি অস্বীকার কিভাবে করতে পারি? ইভেন আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণের প্রয়োজন। তো পুরোপুরি জড়জগৎকে অস্বীকার কখনোই করা যায় না। এই মতটাই তিনি তুলে ধরছেন। এই মতটা নিয়েই আরো কিছু ডিসকাশন আছে,
তার শুদ্ধ চৈতন্য চিৎ শক্তি আনন্দের আলোচনায় যাওয়ার পূর্বেই আরো কিছু ডিসকাশন আছে, আমি স্লাইড গুলো ক্রিয়েট করে রাখবো। নেক্সট সেশনে এই যেখানটা এখন বললাম এবং তার পরবর্তী যে অংশটা আছে এবং তারপরে যতটা বলা যায় সেই অংশটা নিয়ে আমরা পরের সেশনে আলোচনা করব। পরের সেশনটা তো 6 তারিখে আবার পরের সেশনে আমরা আলোচনা করব। আজকের সেশনটা তাহলে এখানেই শেষ করছি। আমি এক্ষুনি কারোর কোনো প্রশ্ন নিচ্ছি না। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আর যদি সামনাসামনি কথা বলা হিসেবে ডিসকাশন করার হিসেবে কিছু বলার থাকে, তাহলে আমি এই অরবিন্দের দর্শন আলোচনাটা হয়ে যাওয়ার পর প্রশ্ন নিয়ে আলোচনা। আজকের সেশনটা তাহলে এখানেই এন্ড করছি প্রার্থনার মাধ্যমে, আবারও শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ। আমি তাহলে এখানে মিটিংটা এন্ড করছি।